নমস্কার। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির ২ নেতা, শীর্ষস্থানীয় নেতা, তাদের বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক হচ্ছে। হওয়াটা স্বাভাবিক। সারা ভারতবর্ষে হচ্ছে কিনা জানি না, আমাদের পশ্চিমবঙ্গে তো হচ্ছেই। কারণ নেতাজি আমাদের প্রচন্ড ভালোবাসা, আবেগ এবং শ্রদ্ধার জায়গা। এখন অনেকে বিশ্বাস করতে ভালোবাসেন তিনি বোধহয় মারা যাননি, ফিরে আসবেন। আর শুধু বাঙালি কেন, সারা ভারতবর্ষেই তার জনপ্রিয়তা কিন্তু অবিসংবাদিত। ভারতীয় সেনার যেকোনো বিভাগেই, আর্মি, নেভি, এয়ারফোর্স যাই হোক না কেন, আমার সঙ্গে আমি অল্প বিস্তর আর্মির জীবনটাই দেখেছি। পরস্পরকে দেখা হলে অভিবাদনই করে, ফোনে বলে জয় হিন্দ স্যার। এই জয় হিন্দ ধ্বনিটা তো নেতাজিরই দেওয়া। ভারতীয় সেনার কাছে তিনি এখনো প্রচন্ড জনপ্রিয়। তা অনন্ত মহারাজ, যিনি রাজ্যসভার সদস্য, তিনি যা বলেছেন অত্যন্ত আপত্তিকর কথা। তিনি আবার নিজের ফ্যামিলি নাকি দেশের রাজ্য শাসন পেলে অন্যরকম হতো ইত্যাদিও মন্তব্য করেছেন। তিনি কি অভিসন্ধি নিয়ে বলেছেন জানি না, কিন্তু পার্টির তরফ থেকে কোনো ক্ষমা প্রকাশ বা সাফাইও দেওয়ার চেষ্টা করেনি, যেটা ওনার নিজস্ব বক্তব্য, এটা আমাদের নয়। এছাড়াও আমাদের রাজ্য সভাপতি, মানে শাসক দলের রাজ্য সভাপতি মাননীয় সৌমিক ভট্টাচার্য মশাই, উনি একটা কথা প্রসঙ্গে বলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা। তো এই গুন্ডারা কথাটা ব্যবহার করা নিয়েও তুমুল বিতর্ক হয়েছে। সত্যি নেতাজি তো গুন্ডা সর্দার ছিলেন না, উনি একজন দেশপ্রেমিক ছিলেন। আমাদের কাছে যার দেশপ্রেম মহাসাগরের চাইতে গভীর এবং এভারেস্টের চাইতে উঁচু। তা আমি কিন্তু ইতিহাস চর্চা করেছি, যদিও আমার বিষয় ছিল গ্র্যাজুয়েশনের রসায়ন, কিন্তু লেখালেখি জগতে আসার পর থেকে বিভিন্ন নানা রকম ঘটনাবলী দেখার পরিপ্রেক্ষিতে আমি সুদীর্ঘ ইতিহাস চর্চা করেছি। সেটি আমার অনালোকিত বলে একটি গ্রন্থেও প্রতিফলিত, এবং এই যে বাঙালি খণ্ডিত জাতীয়তা সেখানেও আছে। অনালোকিত হচ্ছে অনেকগুলো একাধিক প্রবন্ধের সংকলন, যেখানে বাঙালি খণ্ডিত জাতীয়তা, দেশভাগের ফলে বাঙালিকে কি কি সংকটে পড়তে হয়েছে, সরাসরি দেশভাগ সংক্রান্ত এবং প্রাদেশিক প্রেক্ষাপটেও দেশভাগের কারণে যেটা এসছে, সেটাও এই বইতে আমি খানিকটা পড়ছি সেখান থেকে। আর আমার কিন্তু কোনো পার্টিকে ডিফেন্ড করার উদ্দেশ্য নয়, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এতটুকু জড়িত নই। একটু আধটু তাদের চরিত্র সম্পর্কে আর ৫ জন যেটুকু জানেন, আমারও ততটুকুই জ্ঞান ভাণ্ডার। তা আমি আমার এখান থেকে প্রথম অধ্যায়ই রয়েছে যে স্বাধীনতার আগে ভারতবর্ষে কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি একটা পাক দিয়ে উঠেছিল, আকাশে ঘনঘটা হয়ে দাঁড়িয়েছিল। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দু মুসলিম কার কতখানি কিভাবে অবদান ছিল, এবং ওই হিন্দু মুসলিম ঐক্য রচনার জন্য কি কি প্রচেষ্টা করা হয়েছিল হিন্দু নেতাদের তরফ থেকে, সেটা কংগ্রেস হোক, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোক, বা আমাদের নেতাজি হোক, সেই ইতিহাসটুকু তুলে ধরছি। তাহলেই এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে নেতাজির সত্যি কোনো কনফ্লিক্ট হয়েছিল কিনা সেই ইতিহাস সূত্রেই জানা যাবে। আমি বইটা থেকেই সরাসরি পড়ছি এবার। বেঙ্গল প্যাক্ট, খিলাফতের পালে ঝোড়ো হাওয়া, গান্ধীজি, দেশবন্ধু, নেতাজি, এই পরিক্রমাটা একটু দেখা যাক। ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হয়। তখন সাম্প্রদায়িক জমি দখলে ধাক্কা খেয়ে মুসলিম লীগের নেতৃত্বে ভারতের মুসলিমদের মধ্যে যে অসন্তোষ দানা বাঁধে, তা ভাঙানোর জন্য কংগ্রেস ১৯১৬ সিমলা চুক্তি দ্বারা যথেষ্ট তোষামোদ করে। তাতেও ভবি না ভোলায় অসহযোগের সঙ্গে জুড়ে দেওয়া হলো আদ্যন্ত সাম্প্রদায়িক খিলাফত আন্দোলনকে। তুরস্কে খিলাফতি স্বৈরাচার দুর্মুষ হয়ে গেলেও ভারতে গান্ধীজির সৌজন্যে তার আদর্শ বেশ জল বাতাস পেয়ে শিকড়চারী ডালপালা মেলছিল। কিন্তু চৌরি চৌরার ঘটনাকে উপলক্ষ করে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হওয়ার পর ভারতও খিলাফতের জোয়ারে ভাটা পড়ে, ফলে মুসলিমরা তুষ্ট হওয়ার বদলে রুষ্ট হয়ে যায়। এরপর তোষণের দায়িত্ব তুলে নেন স্বয়ং দেশবন্ধু, সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি সম্পূর্ণ বিনা পয়সায় মামলা লড়ে আলিপুর বোমা মামলায় জড়িয়ে পড়া কবি ঋষি অরবিন্দকে বাঁচান। এবার আসি সেই দেশবন্ধুর কথায়। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের একটি অংশ আইনসভায় যোগদানের পক্ষে অবস্থান নেন, যাদের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু ছিলেন অগ্রগণ্য।
1922 সালের ডিসেম্বরে গয়ার কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাস। অধিবেশনে তিনি কাউন্সিল এন্ট্রি প্রস্তাব পেশ করেন, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়। প্রতিক্রিয়ায় চিত্তরঞ্জন দাস কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেন। পরের মাসে 1923 সালে জানুয়ারিতে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেন। সমর্থন পেলেন ডাক্তার আনসারি, হাকিম আজমল খান, মৌলানা মোহাম্মদ আকরম খাঁ, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, বিঠ্ঠলভাই প্যাটেল, মতিলাল নেহেরু, ডাক্তার বিধানচন্দ্র রায় প্রমুখের কাছে। এরপরেই হিন্দু মুসলিম ঐক্য নামক কাঁঠালের আমসত্ত্ব রচনার দায়িত্ব তুলে নিলেন দেশবন্ধু। তার উদ্যোগে 1923 এপ্রিলে স্যার আব্দুর রহিম, মৌলভী আব্দুল করিম, মৌলভী মুজিবুর রহমান, মৌলানা মোহাম্মদ আকরম খাঁ, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রমুখ মুসলিম নেতা এবং জে এম সেনগুপ্ত, শরৎচন্দ্র বসু, জে এম দাশগুপ্ত, বিধানচন্দ্র রায় প্রমুখ হিন্দু নেতাদের সহায়তায় রচিত হয় বেঙ্গল প্যাক্ট। সে বছরই 16 ডিসেম্বর স্বরাজ্য দল ও 18 ডিসেম্বর বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি দ্বারা সেই চুক্তি অনুমোদিত হয় এবং প্রদেশে স্বনিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠিত হলে চুক্তি কার্যকর হবে বলে ঘোষণাও করা হয়। চুক্তি হয় শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল করিম, হুসেন শাহী সোহরাওয়ার্দী প্রমুখর মতো মুসলিম নেতাদের সঙ্গে, যারা সোৎসাহে এটিকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু অধিকাংশ হিন্দু নেতা এই চুক্তির বিরুদ্ধে ছিলেন। তাদের মতে এমন একতরফা চুক্তি স্বরাজ্য দল ও প্রদেশ কংগ্রেস কমিটি পাশ করলেও কংগ্রেসের প্রকাশ্য অধিবেশনে অনুমোদন পেতে পারে না। শ্যামসুন্দর চক্রবর্তী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও বিপিনচন্দ্র পাল ছিলেন এই চুক্তির প্রধান ও প্রবল বিরোধী। হিন্দু গণমাধ্যমেও শুরু হয় সমালোচনা। চিত্তরঞ্জন দাসের বিপক্ষে লেখক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় অমৃতবাজার পত্রিকায় কলম ধরেন। অধিকাংশ নেতা চিত্তরঞ্জন দাসকে সুবিধাবাদী ও মুসলিমদের প্রতি পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করলেও সুভাষচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, অনির্বরণ রায়, বীরেন্দ্র শাসমল ও প্রতাপচন্দ্র গুহর মতো নেতারা তাকে সমর্থন করেন। এখন দেখা যাক বিবাদ কি নিয়ে। এর কতিপয় ধারা ছিল বঙ্গীয় আইনসভায় প্রতিনিধিত্ব জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে পৃথক নির্বাচক মণ্ডলী বা সেপারেট ইলেক্টোরেট দ্বারা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। সোজা কথায় হিন্দু মুসলমান লোক সংখ্যার অনুপাতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। 2. স্থানীয় পরিষদ সমূহে প্রতিনিধিত্বের অনুপাত হবে সংখ্যাগুরু সম্প্রদায়ের বা মুসলিমদের শতকরা 60% এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা 40%। সংখ্যালঘু সম্প্রদায় আবার একটি নয়, বরং একাধিক ও মিশ্র, মানে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান পর্যন্ত, এমনকি তফসিলিরাও এর মধ্যে ইনক্লুডেড। 3. সরকারি চাকরি 55% পাবে মুসলিমরা। যতদিন না তারা সংখ্যা ও যোগ্যতায় ওই অনুপাতে পৌঁছতে পারে ততদিন মুসলিমরা 80% ও হিন্দু সহ অন্যান্যরা মাত্র 20% চাকরি পাবে। সরকারি চাকরি ছাড়াও কলকাতা কর্পোরেশন, জেলা ও স্থানীয় বোর্ড তথা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের চাকরিতেও মুসলিমরা ওই হারে সংরক্ষণ পাবে। 4. কোন সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী কোন আইন বা সিদ্ধান্ত ওই সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিদের 75% অনুমতি ছাড়া উপস্থাপন করা যাবে না। 5. মসজিদের সামনে বাদ্য সহকারে শোভাযাত্রা করা যাবে না। 6. খাদ্যের জন্য গরু জবাই নিয়ে আইনসভায় কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া চলবে না। আইনসভার বাইরে উভয় সম্প্রদায়ের মধ্যে সমঝোতা আনার চেষ্টা অব্যাহত থাকবে। গরু জবাই করার সময় যাতে হিন্দুদের দৃষ্টিতে পড়ে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখা হবে, কিন্তু ধর্মীয় কারণে গরু জবাইয়ের ব্যাপারে হস্তক্ষেপ করা চলবে না। দেখা যাচ্ছে বেঙ্গল প্যাক্ট অনুযায়ী যোগ্যতার বদলে জনসংখ্যার সাম্প্রদায়িক অনুপাত হবে সরকারি চাকরির নিয়ামক। বেশ, তাই হলো। কিন্তু অবিভক্ত বাংলায় তখন মুসলিম সংখ্যাধিক্যটি কত ছিল যে 55% চাকরি তাদের জন্য বরাদ্দ রাখতে হবে যোগ্যতা প্রমাণ করতে না পারলেও? সমালোচনার জেরে এই অনুপাত পরে কমে 52% করা হয়। তা সত্ত্বেও স্থানীয় পরিষদ ও মুসলিম সংখ্যাগুরুর স্থায়ী সংরক্ষণ থাকবে 60% এবং বাকিদের ভাগাভাগি করে 40%। আঞ্চলিক ক্ষেত্র বিচার করলে বাংলায় অধিকাংশ জায়গায় তখন মুসলিমরা সংখ্যাগুরু হলেও সর্বত্র 60% ছিল না, কিন্তু সংখ্যাগুরুর জন্য ওই অনুপাতে চাকরি সংরক্ষিত থাকলে অধিকাংশ স্থানীয় পরিষদগুলোই যে মুসলিম নিয়ন্ত্রিত রাখা যাবে সেটা মোটামুটি পরিষ্কার ছিল। আরো মজার আবদার, যতদিন না মুসলিমরা প্রস্তাবিত সংরক্ষণ অনুপাতে নিজেদের সংখ্যা ও শিক্ষা দীক্ষা নিয়ে যেতে পারছে ততদিন তারা 80% সংরক্ষণ ভোগ করবে, এবং সেটা শুধু সরকারি নয়, সমস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। চমৎকার চমৎকার, হিন্দুদের ধনে প্রাণে মারা এর চেয়ে উৎকৃষ্ট আয়োজন আর কি হতে পারে? স্বাধীন ভারতে দেখছি সংখ্যা লঘুদেরই নানা রকম সংরক্ষণ দেওয়া হয়, কিন্তু তখন সংখ্যা গুরুরাই নিজেদের জন্য সংরক্ষণ দাবি করেছিল, এবং সেটাও ওরকম ডিসপ্রপোর্শনেটলি বেশি হারে। তার উপর তারা ইচ্ছা মতো গরু জবাই করতে পারে, বড়জোর দয়া করে প্রকাশ্যে গরু নির্যাতন থেকে বিরত থাকবে।
অথচ মসজিদের সামনে হিন্দুদের সবাদ্য শোভাযাত্রা করা চলবে না, অর্থাৎ ভাতে মারার পাশাপাশি যাতে কোণঠাসা করার সুবন্দোবস্তও ছিল বেঙ্গল প্যাক্টে। চাকরির ক্ষেত্রে মেধা বা যোগ্যতায় স্বাস্থ্যকর প্রতিযোগিতায় না নেমে মুসলিমদের পদাধিকার ও প্রশাসনিক নিয়ন্ত্রণ চাই, এমন বেয়ারা চাহিদায় যখন দেশবন্ধু নেতাজির মতো দেশপরায়ণ নেতারা সম্মতিশীল মোহর দিয়ে দেন, তখন বাদ বাকি হিন্দু নেতাদের আতঙ্কিত হওয়া ছাড়া উপায় কি? ভাবতে কষ্ট হলেও সত্য, পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ও ছিলেন চিত্তরঞ্জনের পক্ষে। হিন্দুদের মেধা ও যোগ্যতা অনুযায়ী জীবিকা অর্জনের অধিকার জলাঞ্জলি দেওয়া এই অবিমিশ্রকারী মুসলিম তোষণের প্রতিবাদে বাধ্য হয়েই তখন নেমেছিল অরাজনৈতিক বাঙালি মধ্যবিত্ত হিন্দুরাও। বাংলার মুসলিমদেরকে স্বাগত জানিয়েছিল বলা বাহুল্য। তবে প্রদেশ কংগ্রেস কমিটি কিম্ভূত প্যাক্ট বা আঁতাত পাশ করলেও সর্বভারতীয় অনুমোদনের জন্য যখন কোকোনাথ কংগ্রেসে এটি উত্থাপিত হয়, অধিকাংশ প্রতিনিধি ডিলিট দ্য বেঙ্গল প্যাক্ট বলে তীব্র প্রতিবাদ জানান। এই কংগ্রেসে সভাপতিত্ব করেন মৌলানা মোহাম্মদ আলী। বিরোধিতা সত্ত্বেও অধিবেশনে ঠিক হয় একটি ভারতীয় প্যাক্ট কমিটি প্রত্যেকটি প্রদেশে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে অনুরূপ চুক্তির কথা বিবেচনা করে দেখবে, মানে সর্বনাশ সারা ভারতে ছড়ানো যায় কিনা তার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। তো সৌভাগ্যবশত কোকোনাথ অধিবেশনে চুক্তিটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। চিত্তরঞ্জন দাস ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের জাতীয় স্তরের নেতাদের উদ্দেশ্যে বলেন, তোমরা সভার সিদ্ধান্ত সমূহ থেকে বেঙ্গল প্যাক্ট বাদ দিতে পারো, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বাংলাকে বাদ দিতে পারবে না। এরকম শিষ্টাচারহীন রীতিতে বাংলাকে মুছে ফেলা যাবে না। যারা চিৎকার করে বলে যে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলো, তাদের যুক্তি আমি বুঝতে পারি না। বাংলা কি অস্পৃশ্য? তাই যদি হয় বাংলা তার নিজের ব্যবস্থা নিজেই গ্রহণ করতে পারবে। তোমরা অভিমত ব্যক্ত করার ব্যাপারে বাংলার অধিকারকে প্রত্যাখ্যান করতে পারো না। অর্থাৎ দেখা যাচ্ছে মুসলিম তোষণ ও হিন্দু নিষ্পেষণের প্রতিবাদ করাকে বাংলা বিরোধিতা বলে সাব্যস্ত করার প্রবণতা বাংলার পুরনো উপসর্গ, যার সূত্রপাত স্বয়ং দেশবন্ধুই করেছিলেন। ইসলামের সঙ্গে বাঙালিয়ানার সংশ্লেষ করেই সর্বভারতীয় বিরোধিতা সত্ত্বেও 1924 সালের জুন মাসে সিরাজগঞ্জে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কমিটির সম্মেলনে চিত্তরঞ্জন চুক্তিটির শর্তাবলী অনুসমর্থন করিয়ে নিতে সক্ষম হন। সম্মেলনে দেশবন্ধু বলেন, হিন্দুরা যদি মুসলমানের মনে আস্থা সৃষ্টি করিতে না পারে, তবে হিন্দু মুসলিম ঐক্য আসবে না। হিন্দু মুসলিম ঐক্য ব্যতীত আমাদের স্বরাজ্যের দাবি কল্পনার বস্তুই থাকিয়া যাবে। এরপর আসি তাঁর শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায়। 1924 সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে স্বরাজ্য দল জয়ী হলে চিত্তরঞ্জন দাস প্রথম মেয়র নির্বাচিত হন। শোনা যায় নির্বাচনের জয়ের জন্য ছল বল রিগিং এমনকি দেশবরানোর নেতা বৃদ্ধ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথ্যা কলঙ্ক লেপন সব রকম রণকৌশলই প্রযুক্ত হয়েছিল। 1924 সালে কলকাতা পৌরসভা নির্বাচনে ফলাফল অনুযায়ী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেয়র, সোহরাওয়ার্দী ডেপুটি মেয়র এবং সুভাষচন্দ্র বসু চিফ এক্সিকিউটিভ অফিসার। সে বছরই পৌরসভা শূন্য হওয়া 33টি পদের মধ্যে 25টি পদ সংরক্ষিত হলো মুসলমানদের জন্য। বাকি মাত্র 8টি পড়ে রইল হিন্দু দলিত অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। সাধারণ হিন্দুর ভাগে প্র্যাকটিক্যালি শূন্য। সৌজন্যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ মুসলমানদের প্রতি তোষণের দৃষ্টিভঙ্গি বাপুজি ও চাচাজির চেয়ে দেশবন্ধু বা নেতাজির কোনো অংশে কম ছিল না, বরং ছিল বহু গুণ বেশি। রীতিমতো তাদের অন্যায় আবদারগুলোর উগ্র সমর্থক। অনতিকাল পরে 1925 সালের 16ই জুলাই মাত্র 55 বছর বয়সে চিত্তরঞ্জন দাস মারা যাওয়ায় চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে। তার অনেক অনুসারীও তার মৃত্যুর পর ওই পদ থেকে সরে আসেন। কিন্তু চুক্তি ব্যর্থ হওয়ায় মুসলিমদের কাছে কংগ্রেসের সিদ্ধান্ত অদূরদর্শী ও অতীব স্বার্থপর বলে পরিগণিত হয়। অনেকেই কংগ্রেস ও স্বরাজ্য দল থেকে সরে দাঁড়ান। 1926 সালে মৌলভী আব্দুল করিম, মৌলানা আব্দুল রউফ, খান বাহাদুর আজিজুল হক, মোহাম্মদ আবদুল্লাহিল বাকি, মৌলভী আশরাফ উদ্দিন, ডি.এ. সোহরাওয়ার্দী, এ.কে. ফজলুল হক প্রমুখ নেতারা মিলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি গঠন করেন এবং তাতে হোসেন শাহী সোহরাওয়ার্দী সাময়িক সম্পাদক মনোনীত হন। বেঙ্গল প্যাক্ট মুসলিমদের উচ্চাভিলাষ জাগিয়ে তুলো শেষে ব্যর্থ হয়ে চেতনায় যে ধাক্কা দেয়, সেখান থেকে ভবিষ্যৎ রাজনীতিতে তাদের পুনর্বিবেচনা শুরু হয়ে যায়। সোজা কথায় তারা আরো আগ্রাসী হয়ে ওঠে। গান্ধী যেখানে খিলাফত আঁকড়ে হিন্দু মুসলিম ঐক্যের স্বপ্ন দেখেছিলেন, সুভাষ সেই একই মায়াজাল বুনতে চেয়েছিলেন নবাব সিরাজের কুখ্যাত কীর্তি ইংরেজ সেনাদের জীবন্ত গণকবরের স্মারক হলওয়েল মনুমেন্ট অপসারণে জিগির তোলে। শুধু তাই নয়, 1930 সালে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে সুভাষচন্দ্রর কলকাতা পৌরসভার মেয়র হওয়ার কাহিনীটিও কম ইন্টারেস্টিং নয়। নির্বাচনে জিতেও এককৃতিতে মেয়র হতে পারবেন না বুঝতে পেরে প্রথমে হিন্দু মহাসভা সমর্থন চেয়েছিলেন, প্রত্যাখ্যাত হয়েই হাত ধরেছিলেন মুসলিম লীগের, আর মেয়র হয়েই সরকারি চাকরিতে মুসলমানদের জন্য 60% সংরক্ষণ চালু করে বঙ্গ রাজনীতিতে
সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষে পুনরায় জ্বর সার বাতাস সিঞ্চন করলেন, যেটা চিত্তরঞ্জনের পর তার স্বরাজ্য দলেরই যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও তারপর বিজয় কুমার বসু মেয়র পদে আসীন থাকাকালে কিছুটা ঝিমিয়ে পড়েছিল। মুসলমান তোষণ ও হিন্দু নিষ্পেষণে এত বড় পদক্ষেপ সারা ভারতে তখন আর কোনো হিন্দু নেতা নিয়েছিলেন কিনা জানা নেই। সুভাষচন্দ্র লিখনে ও বচনে হিন্দু মহাসভাকে বারবার সাম্প্রদায়িক বলে উল্লেখ এবং মুসলিম লীগের সঙ্গে তুলনা করতেন। তার সভাপতিত্বে কংগ্রেসের প্রথম কংগ্রেস ও হিন্দু মহাসভার যুগ্ম সদস্যতা নিষিদ্ধ করা হয়। 4 মে 1940 যে ফরওয়ার্ড ব্লক সাপ্তাহিকীতে কংগ্রেস অ্যান্ড কমিউনাল অর্গানাইজেশনস শীর্ষক সম্পাদকীয়তে লেখেন, "That was a long time ago when prominent leaders of Congress could be member of the communal organizations like Hindu Mahasabha and Muslim League. But in recent times, the circumstances have changed. These communal organizations have become more communal than before. As a reaction to this, the Indian National Congress has put into its constitution a clause to the effect that no member of the communal organization like Hindu Mahasabha and Muslim League can be a member of an elective committee of Congress." সুভাষের কাছে হিন্দু মহাসভা ছিল মুসলিম লীগের চেয়েও বেশি সাম্প্রদায়িক ও অস্পৃশ্য। যদিও একটিও সাম্প্রদায়িক হিংসা হিন্দু মহাসভার উস্কানিতে আরম্ভ হওয়ার নিদর্শন তার কাছে ছিল না, যেখানে বিপরীত ছিল প্রায় নিয়মিত। প্রসঙ্গত হিন্দু মহাসভা তখন সাম্প্রদায়িক বিভেদ নয়, নিম্নবর্গ ও আদিবাসীদের হিন্দু সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য অস্পৃশ্যতা দূরীকরণ কর্মসূচি নিয়েই কাজ করছিল। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার বাংলা শাখার দায়িত্ব নিতেই তাঁর ওপর সুভাষ বসুর আক্রমণ ধেয়ে আসে। ডক্টর মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছেন, সুভাষ তার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, বাংলায় হিন্দু মহাসভাকে রাজনৈতিক দল হিসেবে খাড়া করার চেষ্টা করলে তিনি মানে সুভাষচন্দ্র দেখে নেবেন, দরকারে বল প্রয়োগ করবেন যাতে জন্মের আগেই তা ভেঙে যায়। He, within bracket Subhash Chandra Bose, would see to it by force if need be that it was broke before it was really born. সত্যিই সুভাষ বসু নিজের কথা রেখেছিলেন। কংগ্রেস সভাপতি ও ফরওয়ার্ড ব্লকের সর্বেসর্বা হওয়ার সুবাদে অর্জিত ক্ষমতা বলে ছেলে লাগিয়ে হিন্দু মহাসভার যাবতীয় সভা সমাবেশগুলো মারধর করে পণ্ড করতে লাগলেন। হিন্দু মহাসভার জনপ্রিয় নেতা বলরাজ মেঢকের ভাষায়, সুভাষচন্দ্র বোস with the help of his supporters decided to intimidate Mahasabha by use of force. His men would break up all Mahasabha meetings and beat up the candidates. Dr. Mukherjee would not tolerate it. He got a meeting announced to be addressed by him. As soon as he rose to speak, a stone hit him in his head and he began to bleed profusely. অর্থাৎ শুধু সাধারণ সদস্যদের নয়, সুভাষ ভক্তদের পাথরের আঘাতে রক্ত ঝরেছিল স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও। এখন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা এই কথা যদি কেউ বলে থাকেন, তিনি হয়তো অনুচিত কাজ করেছেন, কিন্তু এই আচরণগুলোকে আমরা সাধারণ মানুষও কিন্তু গুন্ডামি হিসেবেই শনাক্ত করি। যাই হোক, মহানিষ্ক্রমণের আগেও হিন্দু মহাসভাকে কারণে অকারণে গালমন্দ করে গেছেন সুভাষচন্দ্র বসু। এতখানি ঘৃণা ও হিংসা কিন্তু তিনি মুসলিম লীগের প্রতি দেখাননি। জিন্না যে মন্তব্য করেছিলেন সুভাষ বসু ভারতের প্রধানমন্ত্রী হলে তিনি হয়তো পাকিস্তান চাইতেন না, তার নেপথ্যের কারণটা বোধহয় এখন বোঝা যাচ্ছে। কার্যত ওটা হিন্দুস্তানটাই সেক্ষেত্রে পাকিস্তান হয়ে যেত। মুসলিমদের হিংস্রতা ও ধর্মীয় অসহিষ্ণুতা সম্পর্কে সুভাষের অজ্ঞতার তো কোনো কারণ ছিল না। ইতিপূর্বে বাংলা অসংখ্য সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ছিল ময়মনসিংহ 1906-07, কলকাতা 1918-1926, ঢাকা 1926, চট্টগ্রাম 1931 ইত্যাদি। সবকটারই সূত্রপাত করেছিল মুসলিমরা এবং মূলত একতরফা। সুভাষ বসু নিজে যখন কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ বা মেয়র ইত্যাদি পদাধিকারী, সেই সময় 1920-র দশকে পূর্ববঙ্গ তো বটেই, খোদ কলকাতা বুকও দাঙ্গা হয়েছে। অথচ তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে সুভাষ বসু মনে করেছেন হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে একচ্ছত্রাধিপত্য দেওয়া দরকার। অথচ সম্প্রীতির প্রশ্নে হিন্দুরাই ছিল অনেক বেশি নমনীয় এবং জাতীয়তাবাদের প্রশ্নে হিন্দুদেরই আবেগ ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। বস্তুত হিন্দুত্বের গন্ধ মুছে ইসলামীকরণের প্রয়াস তার মধ্যে বারবার দেখা গেছে। হিটলারের কাছে নেতাজি উপাধি গ্রহণ করার পর জাপানে গিয়ে প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসু প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব গ্রহণ করেন। প্রসঙ্গত রাসবিহারী বসুও কিন্তু হিন্দু মহাসভার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নিয়েই তার নতুন নাম দিলেন আজাদ হিন্দ ফৌজ, অনেকটা মন্দির দখল করে মসজিদ বানিয়ে ফেলার মতো। ভারতীয় জাতীয় বাহিনী বা ভারতীয় স্বাধীনতা সেনানী বা মুক্তি বাহিনী এই জাতীয় নাম হতেই পারত, কিন্তু সুভাষ বসু বেছেছিলেন একটি উর্দু নাম। তাদের স্লোগানও ছিল হিন্দুস্তানি, কদম কদম বাড়ায়ে যা, খুশি কে গীত গায়ে যা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে গানটি জওহরলাল নেহরু পর্যন্ত সরাসরি জাতীয় মন্ত্র বা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করেন,
সুভাষ সেটির হিন্দি উর্দু মেলানো বিচিত্র অনুবাদ করে ভারতের রাষ্ট্রগান করা পক্ষপাতী ছিলেন। ওয়াক্ত কি আওয়াজ মানে সময়ের ডাকে দিল্লি চলে যেমন সত্য, আন্দামানে আইএনএর সহযোগী জাপানি ফৌজের অত্যাচার তেমনি সত্য। তবে আন্দামানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পতাকা উত্তোলনের কৃতিত্ব তাকে দিতেই হয়, যে স্বীকৃতি অবশ্যই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে দিয়েছেন। অবশ্যই প্রশংসনীয় বাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের ব্যাপারে উদারতা। ওদিকে 1924 থেকে 30 এই সময় হুসেন শাহ সুহরাওয়ার্দী সহ সুভাষের সহযোগী বেশ কয়েকজন মুসলিম যুবনেতাই পরবর্তীকালে গ্রেট ক্যালকাটা কিলিং এর সক্রিয় হোতা হয়ে যায়। বেঙ্গল প্যাক্টের অনুসরণে কলকাতার প্রশাসনিক পদগুলির সিংহভাগ মুসলিমদের দখলে ছিল বলেই 1946-এ কলকাতায় মুসলিমরা সংখ্যায় কম হয়েও মুসলিম লীগের উস্কানিতে হিন্দু নির্মূলীকরণ নামার স্পর্ধা দেখিয়েছিল। কলকাতায় প্রত্যাঘাত হওয়ায় নিহতের অনুপাত সন্তোষজনক মনে হয়নি বলেই পরবর্তীতে নোয়াখালী গণহত্যাতেও পরোক্ষে মদত দিয়েছেন এই সুহরাওয়ার্দীরাই, আর আগুন জ্বালিয়ে রাখতে সাহায্য করেছেন তার সুযোগ্য শিশু মুজিবুর রহমানরা। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে, নেতাজি তাইহুকু বিমানবন্দরের পর আর কোনো হদিশ পাওয়া যায়নি, আর আজাদিন ফৌজের যে সমস্ত সৈন্য ধরা পড়েছিলেন ব্রিটিশের হাতে তারা অকথ্য অত্যাচারে হয় মৃত্যুর দিন গুনছে কিংবা নিহত। মানুষটার অতরান্ত দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করা পাপ, কিন্তু তার সাম্প্রদায়িক রাজনীতির সার্থকতা নিয়ে প্রশ্ন তোলাই যায়, যারা 46-এ বাংলায় ধারাবাহিক দাঙ্গার সূত্রপাত করে গোটা দেশে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। সামগ্রিক নিরীক্ষণে দেখা যাচ্ছে খিলাফতকে বাপুজি জাতীয় আন্দোলনের স্বীকৃতি দেওয়ার ফলে যে বিষাক্ত সাম্প্রদায়িকতা দেশব্যাপী সংগঠিত হতে পেরেছিল, সেটাই দেশবন্ধু ও তার শিষ্য নেতাজির এক দেশদর্শিতায় আরো ইন্ধন পেয়ে যায়। লক্ষ্য করলে দেখা যায় এর পরবর্তীতে কিন্তু মুসলিম লীগ অধিকতর শক্তি সঞ্চয় করে পাকিস্তানের দাবিতে অবিভক্ত হিন্দুস্তানকে দাঙ্গাস্থান করে তোলে। কাঁটাতারের বেড়া নিয়ে অশ্রু অপনোদনকারী বাঙালিরা তো এটাই ভুলে থাকতে চায় যে একটা সম্প্রদায় চেয়েছিল বলেই ওই বেড়ার সৃষ্টি হয়েছে, বর্ণ হিন্দুদের জাতপাত ছোঁয়াছুঁয়ি বাদ বিচারের জন্য নয়। তাই তারা ব্যক্তি পুজোর মোহান্ধতা কাটিয়ে কোনো চরিত্রকে সম্যক মূল্যায়ন করে ইতিহাস থেকে শিক্ষা নেবে সে আশা করাই বাতুলতা।